স্বাগত এখন জনপদে, আপনাদের সাথে আছি আমি তানজিম শাফিন। ৬ দফা দাবিতে সারা দেশে কারিগরি ছাত্র আন্দোলনের মহাসমাবেশ। দাবি আদায় না হলে আগামীতে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি পলিটেকনিক শিক্ষার্থীদের। সড়কে জনদুর্ভোগ সৃষ্টি থেকে বিরত থাকার আহ্বান। এ নিয়ে বিস্তারিত জানাবো এখন জনপদে। তখন আমি জানতে চাই আপনার কোন থানা থেকে আসছেন, তখন আমার উত্তম মধ্যম মার শুরু করে অস্ত্রের সম্মুখীন করে 98,18,000 টাকা এটা নিয়ে গেছে। আমাদের যে সিসি ফুটেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, যে আসলে আসামিকে ধরার জন্য বা অন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। গাজীপুরে ডিবি পরিচয়ে নগদের ডিস্ট্রিবিউশন হাউসে অস্ত্রের মুখে লুট হয়েছে প্রায় কোটি টাকা। 5 দিন পার হলেও কেউ গ্রেপ্তার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন ভুক্তভোগীরা। এ নিয়ে এখন জনপদে বিস্তারিত থাকবে, তবে শুরুতেই পলিটেকনিক শিক্ষার্থীদের আন্দোলন প্রসঙ্গে যাব। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে মহাসমাবেশের ডাক দিয়েছে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এ নিয়ে আরো জানাতে বরিশাল থেকে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী অমিত হাসান। অমিত, বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের কর্মসূচি শুরু হয়েছে কিনা, তারা আজ নতুন কোনো কর্মসূচির ডাক দেবেন কিনা, তাদের অবস্থান সম্পর্কে আমাদেরকে বিস্তারিত জানাবেন। ইনস্টিটিউটের যে শিক্ষার্থীরা তার কিছুক্ষণের মধ্যেই কিন্তু নগরীর সদর রোডে একটি মহাসমাবেশ করার পরিকল্পনা রয়েছে এবং তারা এখন পর্যন্ত এসে পৌঁছেনি, তবে আসার প্রস্তুতি নিচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং আরেকটু জানিয়ে রাখি যে বেশ কয়েকদিন ধরেই বরিশালের বিভিন্ন জায়গায় তারা বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করছে। বিশেষ করে ক্রাফট ইনস্ট্রাক্টর যারা রয়েছেন তাদের যে পদগুলো বাতিল করার জন্য তারা কিন্তু এই দাবিটি করছেন। একই সাথে কোর্টের রায় সেটি বাতিল করার জন্য তারা দাবি জানিয়েছেন। একই সাথে কুমিল্লায় যে তাদের শিক্ষার্থীদের ওপর যে হামলার প্রতিবাদে তারা কিন্তু দাবি জানিয়েছেন যে এদের সাথে জড়িত যারা রয়েছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং বিচারের আওতায় আনতে হবে। এই দাবিগুলো আসলে তাদের যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা আসলে রাজপথ ছাড়বে না এবং তাদের যে কর্মসূচিগুলো রয়েছে সেগুলো তারা পালন করবে বলে জানিয়েছেন। তো বরিশালে গতকালকে আমরা দেখেছি যে চৌমাথা এলাকায় তারা একটি মানববন্ধন করেছে, বিক্ষোভ সমাবেশ করেছে এবং আজকেও নগরীর শহীদ মিনার থেকে শুরু করে একটি মিছিল আকারে এই বিক্ষোভ সমাবেশটি বরিশাল সদর রোডে আসবে এবং তারপরে কিন্তু এখানে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে শিক্ষার্থীরাদের সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা এই স্থলে উপস্থিত হবেন এবং তারা বলছেন যে তাদের যে 6 দফা দাবিগুলো রয়েছে, ক্রাফট ইনস্ট্রাক্টরদের পদগুলো বাতিলের দাবিতে, স্থায়ীভাবে বাতিলের দাবিতে, এবং তারা যে মামলার বিরুদ্ধে দাবি তুলেছেন সেই মামলাটি যাতে খুব দ্রুত সময়ের মধ্যে বাতিল করা হয় এবং এর সাথে আন্দোলনরত শিক্ষার্থীরা আরও জানিয়েছেন যে মামলার সাথে সংশ্লিষ্টদের স্থায়ীভাবে চাকরিচ্যুত করা এবং 2021 সালে নিয়োগপ্রাপ্ত ক্রাফট ইনস্ট্রাক্টরদের নিয়োগ সম্পূর্ণভাবে বাতিল এবং বিতর্কিত নিয়োগ বিধি অবিলম্বে সংশোধন করা সহ 6 দফা দাবি কিন্তু তারা তুলেছেন। এবং তারা আরও বলছেন যে 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে ততক্ষণ পর্যন্ত তাদের বিভিন্ন ধরনের যে কর্মসূচি রয়েছে সেগুলো চলমান থাকবে। এবং আমরা গতকালকে দেখেছি, তার আগের দিনও দেখেছি, তারা চৌমাথা এলাকার রাস্তা অবরোধ করে কিন্তু তারা তাদের কর্মসূচি পালন করেছেন এবং আজকে ঢাকার যে কেন্দ্রীয় কর্মসূচি সেই কর্মসূচির অংশ হিসেবে তারা কিন্তু বরিশালেও একটি মহাসমাবেশ করবে এবং মহাসমাবেশটি বরিশাল শহীদ মিনার থেকে শুরু হয়ে নগরীর সদর রোডে এসে শেষ হবে এবং এখানেই কিন্তু তাদের মহাসমাবেশ করার কথা রয়েছে। তবে এখন পর্যন্ত মহাসমাবেশে তারা শুরু করেনি, তারা আর কিছুক্ষণের মধ্যেই শুরু করবে। তাদের সাথে আমাদের কথা হয়েছে, তারা বলছেন যে আর কিছুক্ষণের মধ্যেই তারা মিছিল আকারে সদর রোডের এখানে উপস্থিত হবে এবং তাদের যে কর্মসূচি সেটি পালন করবে। এবং
এ সময় আমরা বিভিন্ন সময় দেখেছি যে যারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা রয়েছেন তারা আসলে উপস্থিত থাকছেন যাতে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা কিংবা বিভ্রান্তিকর ঘটনা আসলে না ঘটে, সে কারণে কিন্তু তারা সবসময় উপস্থিত থাকছেন এবং তাদের আসলে সুষ্ঠুভাবে যে তাদের আন্দোলন সেটি করার জন্য আহ্বান জানাচ্ছেন। এবং শিক্ষার্থীরাও আমরা দেখেছি তারা সুষ্ঠুভাবেই তাদের আন্দোলন পরিচালনা করছে। তবে তাদের একটি দাবি যে 6 দফা দাবি যতক্ষণ পর্যন্ত মেনে নেওয়া না হবে, একই সাথে কুমিল্লায় যে তাদের উপর হামলা, সেই হামলার বিচার না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু তারা তাদের কর্মসূচি যেগুলো রয়েছে সেগুলো চালিয়ে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সদরোডে আর কিছুক্ষণের মধ্যেই কিন্তু তাদের এই কর্মসূচিটি শুরু হবে। তো বরিশাল থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। বরিশালে পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসমাবেশ ও 6 দফা আন্দোলন কর্মসূচি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী অমিত হাসান। কেন্দ্রীয় কর্মসূচি নিয়ে আমরা জানছিলাম, এবারে অন্য প্রসঙ্গ। জুলাই গণহত্যা মামলায় শাহজাহান খান, দীপু মনি, আনিসুল হক, পলক সহ 19 জনকে নিয়ে আসা হয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে। সেখানে আছেন সহকর্মী মশিউর অনেক, যুক্ত হব তার সাথে। অনেক ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে জানাবেন। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রেক্ষাপট, সেই প্রেক্ষাপটে আজকে হাজির করা হয়েছে আওয়ামী লীগের সময়কার যে সমস্ত আসামিরা ছিলেন, বিশেষ করে জুলাই আগস্টের প্রেক্ষাপটে যাদেরকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য, মন্ত্রী, প্রতিমন্ত্রী এবং আওয়ামী লীগের উপদেষ্টা সহ সব মিলিয়ে প্রায় 19 জনকে আজকে কিন্তু ঠিক এই প্রাঙ্গণে নিয়ে আসা হয়েছে। মূলত 2 মাসের যে সময় চাওয়া হয়েছিল তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার জন্য, সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার ধার্য তারিখ কিন্তু আজকে ছিল। এবং আমরা যতটুকু জানতে পেরেছি এখন পর্যন্ত আজকে প্রসিকিউটর আরও সময় চাইবেন, কারণ জুলাই আগস্টের প্রেক্ষাপটে আসলে অনেকগুলো মামলা আর অনেকগুলো প্রেক্ষাপট এবং সেগুলো তথ্যপাত্র পর্যালোচনা করে তারপরেই কিন্তু সেটা জমা দিতে হবে। তাই সেই প্রেক্ষাপটে কিন্তু আরও সময় প্রার্থনা করতে পারেন। একটু জানিয়ে রাখতে চাই, আজকে ডক্টর দীপু মনিকে কিন্তু নিয়ে আসা হয়েছে, সাথে নিয়ে আসা হয়েছে জুনায়েদ আহমেদ পলককে, হাসানুল হক ইনু, রাশেদ খান মেনন, এছাড়াও কিন্তু নিয়ে আসা হয়েছে তৌফিক ইলাহি সহ প্রায় 19 জনকে। এবং আরও একটা তথ্য যেটা আমরা গতকালকে জানতে পেরেছিলাম সেটা হচ্ছে রেড নোটিশ যে জারির প্রসঙ্গ, সেটা এই রেড নোটিশ জারির প্রসঙ্গে যদি বলতে চাই, পুলিশের একটা বিশেষায়িত যেই দল, সেই বিশেষায়িত দল কিন্তু একটা রেড নোটিশ চেয়েছেন ইন্টারপোলের কাছে। মূলত এর আগে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলের রেড নোটিশ জারি হলেও পুলিশের তরফ থেকে কিন্তু এই প্রথম রেড নোটিশ জারি করার জন্য আবেদন করার যে প্রেক্ষাপট সেটা চলছে, সেটাও কিন্তু আজকে আদালতে সামনে প্রসিকিউটররা বলবেন বলে আমরা জানতে পেরেছি। পাশাপাশি একটু জানিয়ে রাখতে চাই, এই রেড নোটিশ জারি করার পরে আসলে কি ঘটতে পারে। ইন্টারপোল যেটা করে সেটা হচ্ছে যখন রেড নোটিশ জারি করা হয় ইন্টারপোলের মাধ্যমে, তারপরে আন্তর্জাতিক যে সমস্ত মহল আছেন আইনশৃঙ্খলা বাহিনীর, তাদের কাছেও কিন্তু একটা ওয়ারেন্টের মতো ওয়ারেন্ট চলে যায় এবং সেই ওয়ারেন্টের প্রেক্ষিতে তারাও কিন্তু গ্রেফতার করতে পারেন তাদেরকে খুঁজে বের করে। তো সেক্ষেত্রে সেই প্রক্রিয়াও কিন্তু চলছে। আজকের যেই প্রেক্ষাপট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের, সেইখান থেকে বলতে পারি 19 জন যাদেরকে নিয়ে আসা হয়েছেন তাদের সবার জন্যই দিন ধার্য ছিল আজকের তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার, কিন্তু তদন্ত প্রতিবেদন এখন পর্যন্ত তৈরি হয়নি। এবং সেই তদন্ত প্রতিবেদন জমা দেওয়া আসলে কতদিন সময় লাগতে পারে বা কতদিন সময় তারা চাইবেন, সম্ভবত 2 মাস সময় তারা চাইবেন, কিন্তু কতদিন সময় আদালত মঞ্জুর করবেন সেটা আসলে বলা যাবে যখন বিচার প্রক্রিয়াতে বিচারকরা যখন রায় দেবেন, আদেশ দেবেন ঠিক তার পরবর্তী মুহূর্তে। তো এই ছিল আমার কাছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এখন পর্যন্ত সবশেষ। মশিউর অনেক যুক্ত হয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে। চট্টগ্রামের রাউজানে এক যুবদল কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা। গেল রাতে উপজেলার নোয়াপাড়ায় বাগওয়ান গরিবুল্লাহ পাড়ায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায়, নিহত মানিকের শরীরে বিভিন্ন স্থানে গুলির চিহ্ন আছে। রাতে নিজ বাড়ির পাশেই তাকে গুলি করে পালিয়ে যায় সন্ত্রাসীরা। পরে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে পুলিশ। স্থানীয়রা জানান, মানিক দীর্ঘদিন প্রবাসে থাকার পর দেশে ফিরে রাজনীতিতে যোগ দেয়। রাউজানে নোয়াপাড়ায় বালুমহল দখল, চাঁদাবাজি ও আধিপত্য বিস্তার নিয়ে 5 আগস্টের পর কয়েকটি পক্ষের সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় এই এলাকায় অন্তত 5 জন নিহত হয়েছেন। চট্টগ্রামে বাইজিদে একটি অটোরিকশায় দুর্বৃত্তদের ছোড়া পেট্রোল বোমায় 2 জন দগ্ধ হয়েছেন। এ নিয়ে আরও জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আছেন ফয়সাল করিম, যুক্ত হব তার সাথে। ফয়সাল,
হামলাকারীদের বিষয়ে কোনো কিছু জানা গেছে কিনা? দগ্ধদের সবশেষ অবস্থা কি? শাফিন, একেবারে ভোর 4:30টার ঘটনা। এটি যখন ঘটেছে তখন চট্টগ্রামের বায়েজিদের আতুরা ডিপো এলাকায় এটি 4:30টার দিকে ঘটার কারণে আসলে পুলিশও এক ধরনের ধোঁয়াশায় আছে, কারণ ওই সময় বিষয়টি আসলে কেন ঘটলো সেটি তারা তদন্ত করে দেখছেন এবং যারা প্রত্যক্ষদর্শী ছিলেন বা যারা আহত হয়েছেন তাদের স্বজনেরা জানিয়েছেন যে এটি তারা যখন একটি মাজারে যাচ্ছিলেন মূলত সিএনজি অটোরিকশা করে, বায়েজিদের আতুরা ডিপো এলাকায় পৌঁছলে একটি বাইক থেকে নেমে 3 জন যুবক, মুখে তাদের কাপড় ছিল এবং তারা নেমে সেখানে দ্রুত গতিতে একটি পেট্রোল বোমার মতো একটি বস্তু তাদের উদ্দেশ্যে ছুড়ে যায় এবং সিএনজিদের সাথে সাথে কিছু অংশ আগুনে পুড়ে যায় এবং ভেতরে যারা যাত্রী ছিলেন তাদের মধ্যে 2 জন যাত্রী, একজন হচ্ছেন লাইলা আর একজন হচ্ছেন ঝর্ণা, অর্থাৎ তারা দুজনই বোন বলে জানিয়েছে স্বজনেরা। এবং মূলত সিএনজি অটোরিকশাটিতে 5 জন যাত্রী ছিলেন, যাদের মধ্যে একটি শিশুও ছিল এবং এদের মধ্যে 2 জন দগ্ধ হয়, যার মধ্যে যিনি লাইলা আছেন 50 বছর বয়স্কা মহিলা, তিনি রাউজানের বাসিন্দা চট্টগ্রামের। তাকে গুরুতর দগ্ধ হওয়ার কারণে ঢাকায় নিয়ে যাওয়া হয়েছে বলে জানিয়েছে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে বার্ন ইউনিটে যারা চিকিৎসক আছেন। এবং আমরা এখানে যারা চিকিৎসক আছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি। তারা বলেছেন যে মূলত এই ঘটনায় যারা 2 জন এসেছেন তারা 2 জনই আগুনে দগ্ধ ছিলেন। একজনের অবস্থা খুবই গুরুতর, আর যিনি ঝর্ণা বেগম ছিলেন তিনি 30 বছর বয়স্কা এবং তার হাতের আঙুলের কিছু অংশ পুড়ে গেছে। তবে যিনি বয়স্ক মহিলা ছিলেন তার অবস্থা গুরুতর হওয়ার কারণে এখান থেকে তাকে রাজধানীতে পাঠানো হয় এবং তারা এখন ঢাকার উদ্দেশ্যে আছেন। এবং পুলিশের সাথে কথা বলার চেষ্টা করেছি। পুলিশ বলছে যে এই ঘটনার বিষয়টি তারা তো খতিয়ে দেখছেন, এটি আসলে কোনো রাজনৈতিক বিষয় কিনা কিংবা কোনো দুর্বৃত্ত বা ছিনতাইকারীর কোনো ঘটনা কিনা সেটি তারা বের করার চেষ্টা করছেন। এবং চট্টগ্রামের যারা বায়েজিদ থানা আছেন তারা বলছেন যে এটি একেবারে ভোরের দিকে হওয়ার কারণে সেই বিষয়টি আসলে তারা নিশ্চিত হতে পারছেন না যেটি কোনো রাজনৈতিক নাশকতা কিনা বা অন্য কোনো কিছু কিনা। তবে এখানকার যারা কর্মকর্তা আছেন পুলিশে তারা বলছেন যে ওখানকার যে সিসিটিভির ফুটেজগুলো আছে কিংবা যারা প্রত্যক্ষদর্শী আছেন তাদের সাথে কথা বলে বের করার চেষ্টা হচ্ছে যে আসলে ঘটনাটা কি। তবে প্রাথমিকভাবে যেটি জানা গেছে, যারা আহত আছেন তাদের স্বজনদের বা যারা হামলার শিকার হয়েছেন তাদের ভাষ্যমতে যেটি বেরিয়ে আসছে যে আসলে মূলত 3 জন যুবক এই ঘটনাটি ঘটায় এবং কিছু বুঝে ওঠার আগে তাদের সিএনজিকে লক্ষ্য করে একটি পেট্রোল বোমা ছুড়ে দেয় এবং সাথে সাথে সেখানে একটি কাঁচ ভাঙার শব্দ হয় এবং কাঁচ ভাঙার শব্দের পর এক ধরনের আগুন লেগে যায়। তো সিএনজি চালকও কিন্তু এই ঘটনায় এখানে এসেছিলেন। তবে তিনি জানিয়েছেন যে যেহেতু তাদেরকে নিয়ে আসার পর যেহেতু ঢাকায় চলে গেছেন, তো সিএনজি চালক মূলত যিনি রয়েছেন তিনি কিন্তু চট্টগ্রামের রাউজানের সিএনজি চালান। ঘটনার পরপর তিনি সেখানে ফিরে গেছেন এবং যারা স্বজন ছিলেন মূলত এই ঘটনায় যারা আহত হয়েছেন স্বজনেরা মূলত লাইলা বেগমকে নিয়ে এখন ঢাকার উদ্দেশ্যে আছেন, সেহেতু আমরা তাদের ভাষ্য খুব একটা নিতে পারিনি। তবে এখানকার যারা চিকিৎসক আছেন তারা বলছেন যে 2 জনকে আনা হয়েছিল তাদের মধ্যে লাইলা বেগমের অবস্থা খুবই শঙ্কাজনক ছিল। তার শরীরের একটি বড় অংশ পুড়ে গেছে এবং এই বার্নের যেই মাত্রা সেটি ছিল 90%। এখানে যিনি চিকিৎসক আছেন তিনি বলেছেন, যে কারণে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে যেহেতু বার্নের সুযোগ সুবিধা কিছুটা ক্ষেত্রে সীমিত আছে সেহেতু ঢাকায় তাকে পাঠানো হয়েছে। এবং আমরা যেটি পুলিশের সাথেও কথা বলে বোঝার চেষ্টা করেছি যে আসলে এটি রাজনৈতিক কিনা কিংবা কোনো বিচ্ছিন্ন ঘটনা কিনা সেই বিষয়ে তারা কিন্তু এখনও কোনো সদুত্তর দিতে পারেনি। শাফিন, গাজীপুরে ডিবি পরিচয়ে নগদের এক ডিস্ট্রিবিউশন হাউসে ঘটে গেছে সিনেমার মতো এক ডাকাতির ঘটনা। অস্ত্রের মুখে জিম্মি করে ভল্ট ভেঙে লুটে নেওয়া হয়েছে প্রায় 1 কোটি টাকা। 5 দিন হলেও গ্রেফতার হয়নি কেউ। পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন ভুক্তভোগীরা। ইফতেখার রায়হানের প্রতিবেদন। গাজীপুর মহানগরের ব্যস্ততম এলাকা চান্দনা চৌরাস্তার রিয়াজ টাওয়ার ভবনের 6ষ্ঠ তলায় মুঠোফোনে আর্থিক সেবাদাতা প্রতিষ্ঠান নগদের ডিস্ট্রিবিউটর এজেন্টের অফিস। 14 এপ্রিল বিকেলে গোয়েন্দা পুলিশের পরিচয়ে ঢুকে পড়ে একদল ডাকাত। প্রথমেই তারা সিসিটিভির সংযোগ বিচ্ছিন্ন করে, পরে অস্ত্রের মুখে জিম্মি করে ফেলে অফিসের কর্মকর্তা কর্মচারীদের। ভল্ট ভেঙে নিয়ে যায় 98,18,000 টাকা। ঢুকেই ডিবি পরিচয় দেয়। যখন আমি জানতে চাই আপনারা কোন থানা থেকে আসছেন, তখন আমার উত্তম মধ্যম মার শুরু করে এবং পরবর্তীতে তারা একটা রুমের ভিতরে আমাদের 6 জনকে এক রুমের ভিতর নিয়ে যায় অস্ত্র ঠেকায় যে তোদেরকে মারে ফেলবো, গুলি করব। তাদের কাছে হ্যান্ডকাপও ছিল, গুলি ছিল, হকি টকি ছিল 2টা। থাকার পরে তারা এক পর্যায়ে আমাদেরকে এক রুমে আটকায় এপাশ থেকে সব বোল্ট খুলে টাকা নিয়ে যায়। আমরা যে 6 জন ছিলাম 6 জনকে এক জায়গায় জড়ো করে মেরে একটা রুমের মধ্যে নিয়ে যায় অস্ত্রের সম্মুখীন করে। পরে আমাদের ভোল্টের যে টাকা ছিল 98,18,000 টাকা এটা নিয়ে গেছে।
সিসিটিভি ফুটেজ এবং পুলিশের প্রাথমিক তদন্তে বেরিয়ে এসেছে চাঞ্চল্যকর তথ্য। ঘটনায় জড়িত ছিলেন ওই প্রতিষ্ঠানেরই একজন কর্মকর্তা। ঘটনার পর থেকেই তিনি পলাতক। তবে সিসিটিভিতে 6 জনকে দেখা গেলেও 3 থেকে 4 জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে মামলায়। অভিযোগ আছে গণমাধ্যমকে এ বিষয়ে তথ্য জানাতেও বাধা দিয়েছে পুলিশ, যা মামলার স্বচ্ছতা নিয়েই প্রশ্ন তোলে। থানা থেকে বলছিল যে আপনারা মিডিয়াতে জানাইলে এই যে আসামিরা খুব পালাই যাওয়ার পসিবিলিটি আছে, আপনারা মিডিয়াতে আপাতত 72 ঘন্টা পরে জানান। ওনারা 6 জন লিখতেছে না, 3-4 জন লিখতেছে বারবার। তা আমি বারবার বলতেছি যে আমার সিসিটিভি বলে যে স্পষ্ট 6 জন আছে। তো পরে উনি তারপরে ওসি স্যার বলতেছে এটা পরবর্তীতে চেঞ্জ করে দিতে পারবো, আমরা যদি তদন্তের পরে এটা আমরা চেঞ্জ করে নিব। আমাদের যে সিসি ফুটেজগুলো আমরা বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করছি, মোটামুটি আমরা 95%ই আমরা কালেক্ট করে ওনাদেরকে দিচ্ছি। কিন্তু এর পরবর্তীতে যে আমরা ওনাদের কার্যক্রম যে আসলে আসামিকে ধরার জন্য বা অন্য কোনো অ্যাকশনে যাওয়ার জন্য আসলে ওইভাবে আমরা পাচ্ছি না। এদিকে ঘটনার 5 দিন পেরিয়ে গেলেও এখনও গ্রেফতার হয়নি কেউ। অভিযোগ উঠেছে প্রকাশ্যে ডাকাতি হলেও দস্যুতার মামলা দিতে বাধ্য করা হয়েছে, যদিও বিষয়টি অস্বীকার করেছে পুলিশ। ধারা সংশোধন করার সুযোগ আছে, এটা এমন কোনো কিছু না। যদি এরকম হয় সেক্ষেত্রে এটা ডাকাতি মামলা টার্ন করা যাবে, এটা কোনো সমস্যা নেই। সংখ্যাগত বিচারে মামলা যে কোনো সময় একটা পেয়ার দিয়ে ঠিক করা যাবে, ঠিক আছে। আর এই ব্যাপারে তাহলে একটু ইনস্ট্রাকশন দিয়ে দেওয়া হচ্ছে, ওরা কাজ করতেছে। প্রায় গোয়েন্দা পুলিশের ছদ্মবেশে দিনে দুপুরে ডাকাতিতে স্পষ্ট হচ্ছে শহরের নিরাপত্তা ব্যবস্থার দুর্বলতার চিত্র। আর্থিক ও ব্যবসা প্রতিষ্ঠান ঘিরে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করার দাবি নগরবাসীর। ইফতেখার রায়হান, এখন গাজীপুর। শেরপুরে বিনামূল্যে বিতরণের 3 টন চাল জব্দ করেছে যৌথ বাহিনী। এ সময় চাল বহনকারী 3টি অটোরিকশাও জব্দ করে পুলিশ। বিস্তারিত জানাতে শেরপুর সদর থানা থেকে যুক্ত হচ্ছেন জাহিদুল খান সৌরভ। সৌরভ, জব্দ করা চালের বিষয়ে যৌথ বাহিনী বা পুলিশ কি জানাচ্ছে? শাফিন, গত সন্ধ্যায় আমরা দেখেছি, গতকাল সন্ধ্যা 7টার দিকে প্রথমে জাতীয় গোয়েন্দা সংস্থা এনএসআই তথ্য অনুযায়ী কিন্তু এনএসআই এবং সেনাবাহিনীর একটি দল শেরপুর সদর উপজেলা লসনপুর ইউনিয়নের কুসুমাটি বাজারে 2টি ব্যাটারি চালিত অটোরিকশায় প্রায় 1000 কেজি চাল জব্দ করে এবং পরবর্তীতে এই ব্যাটারি চালিত অটোরিকশার যে চালক রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করার পর তারা তাদের তথ্যের উপর ভিত্তি করে এনএসআই, সেনাবাহিনী এবং সদর থানা পুলিশের যৌথ অভিযানে একই ইউনিয়নের পশ্চিম হাতিয়াগলা গ্রাম থেকে কিন্তু আরো প্রায় 1800 কেজি চাল জব্দ করে। তো আমি যদি মোট চালের পরিমাণ জানাই শাফিন, তাহলে হচ্ছে প্রায় 1870 কেজি এই সরকারি যে খাদ্য বান্ধব কর্মসূচির চাল সেটি কিন্তু জব্দ করা হয়েছে। তো আমরা দেখেছিলাম যে এখন পর্যন্ত আসলে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কোনো কিছু সাংবাদিকদের জানানো হয়নি। তবে আমি যতটুকু জেনেছি যে দুপুরের আগে হয়তো জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে একটি প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এই চাল আটকের বিষয়ে বিশেষ কিছু তথ্য জানানো হবে। তো আমি যদি গতকালকের বিষয়টি জানাই শাফিন, গতকালকে শুরুতে আমরা দেখেছিলাম যে প্রায় 1000 কেজি চাল জব্দের পরবর্তীতে সেনাবাহিনীর আরেকটি দল কিন্তু পশ্চিম হাতিয়াগলা গ্রামে যায় এবং সেখানে আমরা দেখেছি যে গত বেশ কয়েকটি উঠতি বয়স তরুণ কিন্তু তারা এই সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির যে পাটের ব্যাগ রয়েছে সেটি থেকে কিন্তু চাল সরিয়ে ওজন করে তারা প্লাস্টিকের বস্তায় তারা এই চালগুলি তারা ভরছিল। এবং আমরা যতটুকু জেনেছি এই যৌথ বাহিনী অভিযান সূত্রে তারা আমাদেরকে জানিয়েছেন যে এই চাল শেরপুর পৌরসভাধীন খোয়ারপাড়ে এবং দীঘার পার মহল্লায় বিক্রির জন্য অবৈধভাবে নিয়ে যাওয়া হচ্ছিল। তো পরবর্তীতে আমরা জেনেছি যে এখন পর্যন্ত এই কোনো প্রকার মামলা হয়নি এবং এই যে অটো চালক রয়েছিলেন তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে এবং তাদের তথ্যের উপর ভিত্তি করেই হয়তো এই দুপুর 12টার আগেই হচ্ছে জেলা পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে প্রেস বিজ্ঞপ্তি করার একটা সম্ভাবনা রয়েছে। তো আমরা যতটুকু জেনেছি যে ঈদ উল ফিতরের আগে সরকারি খাদ্য বান্ধব কর্মসূচির আওতায় বিনামূল্যে বিতরণের জন্য যে চাল রাখা হয়েছিল সেই চাল না হয় ভিজিএফ যে 15 টাকা 10 টাকা কেজি যে চাল সেই চালগুলোই এখানে বিক্রির জন্য অবৈধভাবে রাখা হয়েছিল। তো সাবিন, আমরা হয়তো পরবর্তীতে প্রেস ব্রিফিং এর পরে আপনাদেরকে আরো বিশেষ কিছু তথ্য জানাতে পারবো। তো এই ছিল শেরপুর সদর থানা থেকে আমার কাছে এই চাল আটকের সর্বশেষ তথ্য। মাগুরায় আলোচিত শিশু আসিয়া ধর্ষণ মামলায় চার্জশিট গঠনের জন্য প্রধান আসামি হিটু শেখ সহ অন্যান্য আসামিদের আদালতে তোলা হয়েছে। এ বিষয় নিয়ে আরো জানাতে আমাদের সঙ্গে বিশ্বজিৎ বাপি যুক্ত হচ্ছেন। বাপি, জানাবেন চার্জশিট গঠনের প্রক্রিয়া কতটুকু এগুলো? ধন্যবাদ। আপনারা জানেন যে মাগুরার যে আলোচিত যে আসিয়া ধর্ষণ এবং
হত্যা মামলার যে প্রধান আসামি যে হিটু শেখ ও অন্যান্য আরও 3 আসামি, এই আসামিদের কিন্তু আজকে বিজ্ঞ আদালতে চার্জশিট গঠনের জন্য কিন্তু আদালতে কিন্তু হাজির করা হয়। তো আমি এই মুহূর্তে আছি মাগুরার চিফ জুডিশিয়াল আদালতে। এখানেই কিন্তু কিছুক্ষণ আগেই যে শিশু আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার প্রধান আসামি হিটু শেখ, তার স্ত্রী এবং 2 ছেলে তারা কিন্তু এই আদালতেই কিন্তু সশরীরে কিন্তু হাজির হয়। তা আদালতে মাগুরা নারী ও শিশু দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তার আদালতে কিন্তু এই আসামিরা প্রত্যেকেই কিন্তু সশরীরে হাজির হয়। এই আদালতে হাজির এর আগে কিন্তু শিশু আসিয়া যে হত্যার কিন্তু দীর্ঘ 1 মাস পর গত 13ই এপ্রিল কিন্তু আদালতে চার্জশিট গঠনের চার্জশিটের জন্য কিন্তু পুলিশ আবেদন করে। তার পরিপ্রেক্ষিতে কিন্তু 7 দিন পর আজ কিন্তু এই একই আদালতে কিন্তু আসামিদের চার্জশিট গঠনের জন্য কিন্তু হাজির করা হয়। তো আদালতে হাজির করার পূর্বে কিন্তু দেখা যায় তারা কিন্তু কান্না বিজড়িত কণ্ঠেই কিন্তু আদালতে কিন্তু প্রবেশ করে। তো এই ছিল মাগুরা চিফ জুডিশিয়াল আদালত থেকে আসিয়া ধর্ষণ ও হত্যা মামলার সর্বশেষ। বগুড়ার বিভিন্ন ফসলি মাঠ থেকে মাটি কেটে নিয়ে যাওয়া হচ্ছে ইট ভাটায়। ইট তৈরি করে নগরায়নের চাহিদা মেটালেও বাধাগ্রস্ত হচ্ছে খাদ্যের যোগান। কৃষকদের কেউ ভয়ে, কেউ ভাঙনের শঙ্কায় বাধ্য হয়ে মাটি দিচ্ছেন ইট ভাটায়। আবাদি জমির মাটি কাটা বন্ধে দ্রুত একটি নীতিমালা চায় কৃষি বিভাগ। এদিকে ভাটা উচ্ছেদে অভিযান চলমান জানায় পরিবেশ অধিদপ্তর। বিস্তারিত রাজীব সেলিমের প্রতিবেদনে ক্যামেরায় ছিলেন সাইফুল সাগর। বগুড়ার শাহজাহানপুরের খাউরাজান বিল এলাকার বিস্তীর্ণ ফসলি মাঠ, এর মাঝেই দেদারসে চলছে মাটি কাটার কাজ। এতে নষ্ট হচ্ছে ফসলের জমি। বিভিন্ন দপ্তরে ধর্ণা দিয়েও মিলছে না প্রতিকার। চাষিদের অভিযোগ, গভীর রাতে ভেগু মেশিন দিয়ে এসব মাটি কেটে নিয়ে যাওয়া হয় ইটভাটায়। মাটি কাটার এই কার্যক্রমের সাথে জড়িত স্থানীয় প্রভাবশালী মহল। এ বিষয়ে সরকারি বিভিন্ন দপ্তর, রাজনৈতিক নেতা আর জনপ্রতিনিধিদের কাছে অভিযোগ দিয়েও মেলেনি সমাধান। 2:30 দিকে মাটি কাটে, তার অন্য কোনো ভূমিকা হয় না। আপনার টাকা পয়সা দিয়ে ওটা থামে থাকে, ভাঙে যাচ্ছে, পানি থাকবে না, এই জন্য তার ব্যথা লাগছে, বেশ বাধ্য হওয়া লাগছে। জায়গা আগে উঁচা ছিল, এখন ওই মাটি কাটে নিচে হয়ে গেছে সবাই। হ্যাঁ, ফসল হয়, এখন এক ফসল হয়। এদিকে ইটভাটা সংশ্লিষ্টদের দাবি, ফসলি জমির উর্বর মাটি ইট তৈরির খুবই গুরুত্বপূর্ণ উপাদান। তবে নিয়ম মেনেই চলছে এই মাটি সংগ্রহ কার্যক্রম। প্রয়োজনে ইটভাটার জন্য নির্দিষ্ট এলাকা নির্ধারণ ও মাটির যোগানে সরকারি সিদ্ধান্ত মেনে ভাটা পরিচালনা করতে চান বলে জানান তারা। আমরা কৃষকের কোনো ক্ষতি করতে চাই না। পরিত্যক্ত পুকুরগুলো, যে সমস্ত পুকুরগুলো আছে, ওই পুকুরগুলোতে সরকার যদি অনুমতি দিত এখান থেকে মাটি নিয়ে ভাটায় ব্যবহার করতে পারবে, তাহলে আমাদের পক্ষে এবং সুবিধা হয়। আমরা চাচ্ছি যে সরকারিভাবে আমাদেরকে সকল কাগজ নিয়ে ভাটাটা বৈধভাবে চালানোর সুযোগ দেওয়া হোক। পরিবেশ অধিদপ্তর জানায়, আধুনিক ইটভাটাগুলো চলছে নিয়ম না মেনেই। অবৈধ ইটভাটা উচ্ছেদে চলছে অভিযান। আর ফসলি মাঠের মাটি কাটা বন্ধে শক্ত নীতিমালা চায় কৃষি বিভাগ। আমরা প্রশাসনের সাথে অনেক সময় বিভিন্ন মিটিংয়ে প্রশাসনের সহযোগিতা চাই, যাতে এই ধরনের কাজ আর না হয়, এবং এটার জন্য একটা আসলে নীতিমালা দরকার। আমরা সরকারের কাছে বিভিন্ন সময় আমরা লিখি, যাতে করে এটার একটা শক্ত নীতিমালা হয় এবং নীতিমালার জন্য বাস্তবায়ন হয়। আমরা প্রতিনিয়ত অভিযান চালাচ্ছি, চেষ্টা করছি ইটভাটাগুলোকে ভেঙে ফেলার। ইটভাটার বিকল্প হিসাবে এই যে ব্লক তৈরির যে বিষয়টা, এটাকে উৎসাহিত করার চেষ্টা করা হচ্ছে। বগুড়া জেলায় গড়ে ওঠা 1.5 শতাধিক ইটভাটার মধ্যে চলতি বছরের শুরু থেকে এখন পর্যন্ত ভাঙা হয়েছে মোট 6টি ভাটা। রাজীব সেলিম, এখন বগুড়া। যানজট নিরসনে ময়মনসিংহ পরিবহন মালিক সমিতি এবং শ্রমিকদের মাঝে সচেতনতামূলক প্রশিক্ষণের আয়োজন করেছে সেনাবাহিনী। এ নিয়ে পাটগুদাম ব্রিজ মোড় থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, জানাবেন যে ময়মনসিংহ নগরীতে তো যানজট একটা দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছিল, তো
এই প্রশিক্ষণ কতটুকু প্রভাব ফেলতে পারে, কি বলছেন যারা প্রশিক্ষিত হচ্ছেন? শাফিন, আসলে ময়মনসিংহ নগরী এবং এর আশপাশের যে এলাকা, এটির অন্যতম সমস্যা হচ্ছে যানজট, এবং এই যানজটের কারণে কিন্তু পরিবহন চালক মালিকরা যেমন দুর্ভোগে পড়েন, সবচেয়ে বেশি দুর্ভোগে পড়েন যাত্রীরা, যারা এই শহরের বিভিন্ন সড়কে চলাচল করেন, এবং বিশেষ করে পাটগুদাম যে ব্রিজ মোড় রয়েছে, এই ব্রিজ মোড় অতিক্রম করে যারা চলাচল করেন তারা কিন্তু প্রতিনিয়তই এই যানজটের কবলে পড়ে সময় নষ্ট হয় এবং তারা দুর্ভোগে পড়েন, ভোগান্তিতে পড়েন। এই যানজটের কবল থেকে মানুষকে রক্ষা করতে এবং সড়ক দুর্ঘটনা প্রতিরোধ কল্পে কিন্তু আজকে পেশাজীবী পরিবহন শ্রমিকদের সচেতনতামূলক প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। আমরা যতটুকু জেনেছি, এই আয়োজনটির পৃষ্ঠপোষকতা করছে বাংলাদেশ সেনাবাহিনী এবং ময়মনসিংহ জেলা মোটর মালিক সমিতি এবং জেলা পরিবহন শ্রমিক ইউনিয়নের আয়োজনে কিন্তু আজকে এই যে সভাটি এটি অনুষ্ঠিত হচ্ছে। এবং ময়মনসিংহের যারা পেশাদার চালক রয়েছেন এবং শ্রমিক রয়েছেন এবং যারা পরিবহন মালিক রয়েছেন, তারা কিন্তু এই কর্মশালায় অংশগ্রহণ করছেন এবং এখানে প্রশিক্ষণ কার্যক্রমে অংশগ্রহণ করছেন। আমরা দেখছি যে এখানে ইতিমধ্যেই পরিবহন মালিক সমিতি, পরিবহন শ্রমিক সমিতি এবং বিআরটি এর কর্মকর্তারা কিন্তু বক্তব্য রেখেছেন এবং সেনাবাহিনীর কর্মকর্তারাও কিন্তু উপস্থিত হয়েছেন, তারাও কথা বলবেন, এবং যিনি ট্রাফিকের কর্মকর্তা রয়েছেন, ট্রাফিক পুলিশের কর্মকর্তা যারা রয়েছেন, তারাও কিন্তু কথা বলেছেন। এখানে সবারই কিন্তু একটাই কথা, সেটি হচ্ছে যে যানজট দূরকরণ এবং যে সড়ক দুর্ঘটনা যেন প্রতিরোধ হয়, সেই বিষয়টিকেই কিন্তু গুরুত্ব দিয়েছেন। এবং মালিকদের প্রতি এখানে একটি আহ্বান জানানো হয়েছে যে যান্ত্রিক ত্রুটিযুক্ত এবং ফিটনেসবিহীন গাড়ি যেন তারা রাস্তায় না নামান, বৈধ কাগজপত্র ছাড়া যেন কোনো গাড়ি রাস্তায় না নামে, এবং বিআরটি এর সংশ্লিষ্ট অফিস থেকে ড্রাইভিং লাইসেন্সের বৈধতা যাচাই করে তারা যেন গাড়ির চালক নিয়োগ দেন এবং হাইড্রোলিক হর্ন গাড়িতে লাগানো থেকে যেন বিরত রাখা হয়। এই বিষয়টি কিন্তু মালিকদের প্রতি এখান থেকে এই সভা থেকে আহ্বান জানানো হয়েছে এবং চালকদের প্রতিও কিন্তু একটি আহ্বান জানানো হয়েছে, সেটি হচ্ছে যেন ওভারটেকিং যত্রতত্র যেন ওভারটেকিং করা না হয় এবং সড়কের যে নির্দেশনা রয়েছে, যানজট নিরসন এবং সঠিক যে ট্রাফিকের যে নিয়ম নীতিমালা রয়েছে, সেগুলো যেন মেনে চালকরা যেন গাড়ি পরিচালনা করে, সেই বিষয়টি কিন্তু এখানে বলা হয়েছে। এবং এখানে যারা আসছেন তারা যেটি বলছেন যে প্রশিক্ষণ কর্মশালাটি চলছে, এই প্রশিক্ষণ কর্মশালাটি কিন্তু প্রতি মাসে বা 15 দিন পর পর একবার করে অনুষ্ঠিত হবে বলে আমরা জানতে পেরেছি, এবং এই প্রশিক্ষণের মাধ্যমে কিন্তু যারা চালক রয়েছেন, মালিক রয়েছেন, তারা উপকৃত হবেন বলে তারা জানিয়েছেন। তো এই ছিল আমার কাছে ময়মনসিংহ থেকে সর্বশেষ। বগুড়ার ফতেহ আলী সেতু আংশিক খুলে দেওয়ার পরেও দুর্ভোগ কমেনি 4 উপজেলার লাখো মানুষের। ঝুঁকি নিয়ে সেতু পারাপার করছেন স্থানীয়রা। এ নিয়ে আরও জানাতে শহরের চেলোপাড়া থেকে যুক্ত হচ্ছেন রাজীব সেলিম। রাজীব, জানাবেন পুনর্নির্মাণ কাজ শেষ হতে কতদিন লাগতে পারে, এ নিয়ে সংশ্লিষ্টরা কি বলছেন? হ্যাঁ শাফিন, এই ফতেহ আলী সেতু পুনর্নির্মাণে এখনও সময় লাগবে প্রায় 2 মাস। নির্মাণ সংশ্লিষ্টরা আমাদেরকে তাই জানিয়েছেন। এই সেতুর যে কাঠামোগত নিচের কাজ, সেতুর নিচের যে কাঠামোগত কাজ, সেগুলো শেষ হয়েছে এবং উপরের যে কিছু কাজ বাকি রয়েছে এবং সাজসজ্জার যে কাজগুলো, যে নকশার যে কাজগুলো, সেগুলো বাকি রয়েছে। আর 4 উপজেলার লাখ লাখ মানুষ এই পথে, এটি তাদের একমাত্র পথ বগুড়া শহরের সাথে যোগাযোগের। আর এই পথে বাঁশের সাঁকো দিয়ে টানা 2 বছর মানুষ চলাচল করেছে এবং আংশিক খুলে দেওয়া হয়েছে গেল বৃহস্পতিবার। এখনও পথচারী চলাচল হচ্ছে, কিন্তু যান চলাচল শুরু হয়নি। যান চলাচল শুরু হতে আরও 2 থেকে 3 মাস লাগবে, এমনটি আমাদেরকে জানিয়েছেন নির্মাণ সংশ্লিষ্টরা। এই সেতুটি আসলে 2023 সালের মার্চ মাসে এই সেতুর পুনর্নির্মাণ কাজ শুরু হয় এবং এখানে যে সেতুটি ছিল সেটি ভেঙে ফেলা হয়, ভেঙে বাঁশের সাঁকো তৈরি করা হয়। এই সাঁকো দিয়ে 2 বছর মানুষ চলাচল করেছে, অনেকটাই ঝুঁকি নিয়ে। সে সময় সাঁকো দিয়ে পার হতে বৃদ্ধ এবং শিশু যারা রয়েছে তাদের বিভিন্নভাবে দুর্ঘটনার সম্মুখীন হয়েছেন। এবং দুপাশে যে 2টি বাজার রয়েছে, বগুড়া শহরের সবচেয়ে বড় কাঁচা বাজার ফতেহ আলী বাজার এবং পূর্ব পাশে রয়েছে চাষি বাজার, এই 2 বাজারের মধ্যে যে সমন্বয়, ব্যবসায়ীদের যে পণ্য আনা নেয়া, সেই পণ্য আনা নেয়া করতে হয় প্রায় 4 থেকে 5 কিলোমিটার ঘুরে। তবে এই সেতুটির আংশিক খুলে দিলেও কিন্তু সেই ব্যবস্থা এখনও চালু হয়নি। ভারী যানবাহন কিন্তু এই পথে চলাচল করছেন না, সুতরাং এই যে ব্যবসায়ীরা রয়েছেন তারা কিন্তু
এখনও সেই ভোগান্তিতে রয়েছেন। আর পূর্ব পাশে যে একটি স্ট্যান্ড রয়েছে এবং ব্রিজের পশ্চিম পাশে একটি স্ট্যান্ড রয়েছে, এই স্ট্যান্ড থেকে গাড়িতে চলাচল করছে 4 উপজেলার লাখ লাখ মানুষ। বগুড়ার পূর্ব অংশ, বগুড়া সদরের পূর্ব অংশ, গাবতলী, সারিয়াকান্দি এবং সোনাতলা, এই 4 উপজেলার মানুষ এই পথে যাতায়াত করে। আর আমি একটু জানিয়ে রাখি যে 2023 সালের মার্চ মাসে এই কাজ শুরু হয়, যেটি 2024 সালের মার্চ মাসের মধ্যে শেষ করার কথা ছিল, কিন্তু বিভিন্ন কারণে সেই মেয়াদ আবারও বাড়ানো হয়। 2024 সালের মার্চ মাসে বাড়িয়ে নেওয়া হয় 2025 সালের জানুয়ারি পর্যন্ত, অর্থাৎ চলতি বছরের জানুয়ারির মধ্যে এই সেতুর নির্মাণ কাজ একেবারে শেষ করার কথা ছিল, কিন্তু শেষ করতে পারেনি নির্মাণ সংশ্লিষ্টরা। তারা বলছেন যে যখন কাজ শুরু হয় সেই সময় বর্ষার পানি ছিল, আর ভূগর্ভস্থ পাথরের স্তর ভেদ করে পাইলিং করতে কিছুটা সময় লেগে যায়, এবং ভূমি অধিগ্রহণের যে বিষয়টি রয়েছে সেই ভূমি অধিগ্রহণের বিষয়টি নিয়ে কিছুটা জটিলতা থাকার কারণে আসলে নির্মাণ কাজ শুরু করতেই কিছুটা বিলম্ব হয়। এই ছিল আমার কাছে বগুড়ার এই আসলে এই ভোগান্তিগুলো হচ্ছে এখানে। আর এই যে সাধারণ মানুষ এই দিক দিয়ে যারা চলাচল করছেন, তারা কিন্তু বারবারই চাচ্ছেন যে এই সেতু দিয়ে যেন যান চলাচল শুরু হয় খুব দ্রুত। এর কারণ হচ্ছে যে বগুড়া জেলার শহরের সাথে যে উপজেলার 4টি উপজেলার মানুষ, এই মানুষগুলো আসলে যারা আর দুপারের যে স্কুল কলেজগুলো রয়েছে, আমরা বগুড়া শহরের যে সবচেয়ে ভালো স্কুল কলেজ সেগুলো এই সেতুর পশ্চিম পারে, এবং সেই পশ্চিম পারে পূর্ব পার থেকে স্কুল কলেজে যাতায়াতের সময় আসলে শিক্ষার্থীরা সেভাবে সময় মেনটেন করতে পারছেন না। সময় তারা ক্লাসের যে সময়, সেই সময়ের মধ্যে তারা সেখানে যেতে পারছে না, স্কুল কলেজে যেতে পারছে না, কিছুটা বিলম্ব হচ্ছে। আর এই যে যারা যানবাহন চালায় তারা আসলে এই পথে যে বাড়ি ফিরতেন বা গাড়ি নিয়ে গ্যারেজে রাখতেন, সেই কাজটিও করতে হচ্ছে তাদের কয়েক কিলোমিটার ঘুরে। আর যেহেতু এটি শহরের প্রধান প্রবেশপথ, এই পথে কিছুটা জনসমাগম থাকে, আর এর বাইরে যে পথ 4-5 কিলোমিটার ঘুর যে পথ, সেই পথ ধরে আসতে হলে আসলে অনেক সময় ছিনতাইকারীর সম্মুখীন হতে হয়, রাত গভীর হলে ছিনতাইকারীর সম্মুখীন হতে হয়। এই বিষয়গুলো আসলে সাধারণ মানুষ দীর্ঘদিনের ভুক্তভোগী। তারা আসলে 2018 সালেই এই সেতুর যে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, সেই সময়ই ভারী যান চলাচল বন্ধ করে দেওয়া হয় দুপাশে খুঁটি দিয়ে, এবং ভারী যান চলাচল কিন্তু 2018 সাল থেকে চলছে না। অর্থাৎ এই সেতুর ভোগান্তি কিন্তু প্রায় 6 বছর ধরে, অর্ধ যুগ পেরিয়ে গেছে এই সেতুর যে নির্মাণ কাজের কারণে যে ভোগান্তিগুলো হচ্ছে। আর এখানে দুপারের যে ব্যবসায়ীরা রয়েছেন, তারা আমাদেরকে জানিয়েছেন যে ব্যবসায় তারা খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। এই পাশের বগুড়ার যে এই পূর্ব অংশের যে ব্যবসা, সেই ব্যবসায়ীরা আসলে খুবই ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর পূর্ব পাশের যে 3টি উপজেলা, 4টি উপজেলা রয়েছে, এই উপজেলাগুলোতে প্রচুর কৃষি পণ্য উৎপাদন হয়ে থাকে, কৃষি ফসল হয়ে থাকে। সেই ফসলগুলো তারা পশ্চিম পারে বাজারে নিয়ে এসে এই ফসলগুলো বিক্রি করেন, সেই ফসলগুলো কিন্তু তারা বিক্রি করতে পাচ্ছেন না, কয়েক কিলোমিটার ঘুরে আসতে হয়। সে কারণে তাদের উৎপাদন খরচের সাথে কিন্তু তাদের পরিবহন খরচের যে ব্যয়, সেই ব্যয়টিও বহন করতে হচ্ছে। আর আমি আরেকটি কথা জানিয়ে রেখি যে এই পূর্ব পাড়ের যে চাষি বাজার, এটি শহরের সবচেয়ে বড় মাছ বাজার। এখান থেকেই পূর্ব বগুড়ার যে 4টি উপজেলা, এই 4টি উপজেলায় মাছ সরবরাহ হয়ে থাকে বাজারগুলোতে। আর ভোরের আলো ফোটার আগেই এই চাষি বাজারে মাছ নিয়ে আসা হয়। যেহেতু তাদের এই প্রধান প্রবেশপথ বন্ধ রয়েছে, সে কারণেই বিভিন্ন পথে ঘুরে আনতে হয়। তখন তাদের যে সময়ের একটি ব্যাপার থাকে, খুব সকালে এখানে হাট লাগে এবং সেই হাট থেকে মাছ নিয়ে অন্যান্য উপজেলায় যায়। তো এই আসলে যে সময়টি লেগে যায়, এতে করে অন্যান্য উপজেলার যে বাজারগুলো রয়েছে সেগুলোতে যেতেও অনেকটা বিলম্ব হচ্ছে। আর পাশেই রয়েছে এই বাজারের পাশেই হচ্ছে সবচেয়ে বড় যে বিপণী বিতান মার্কেটগুলো রয়েছে, সেগুলো রয়েছে। সুতরাং এই মার্কেটগুলোতে আসতেও আসলে মানুষের খুবই বিড়ম্বনার শিকার হতে হয়। 2018 সাল থেকে পূর্ব পাড় পশ্চিম পাড়ের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে আছে করতোয়া নদীর উপরের এই সেতুটির কারণে। এখানে জরুরি যে সেবা, ফায়ার সার্ভিস, তারপর পুলিশের যে পুলিশ ভ্যান যায় না এই পথে, ফায়ার সার্ভিস যায় না। সুতরাং আমরা দেখেছি যে 2021 সালে এখানে ফায়ার সার্ভিসের গাড়ি আসতে আসতে একটি বাড়ি পুড়ে একেবারে ছাই হয়ে গেছে, ভস্মীভূত হয়ে গেছে। অথচ খুবই কাছাকাছি, ফায়ার সার্ভিসের খুবই কাছাকাছি। তখন ফায়ার সার্ভিসের যারা রয়েছেন তারা জানিয়েছিলেন যে আসলে তারা এই জরুরি সেবা দিতে হিমশিম খাচ্ছে এই সেতুটির কারণে। এছাড়া পুলিশ আইন শৃঙ্খলার কিছু অবনতি ঘটেছে। সন্ধ্যার পরপরই এই অঞ্চলটি আসলে অন্ধকার, লোক জনসমাগম আসলে কমে যায়, সে কারণে এই অঞ্চলটিতে
ছিনতাইকারী, চোর, চুরির উপদ্রব সব কিছুই বেড়েছে। বিশেষ করে শুধুমাত্র এই সেতুটির কারণে আসলে এই অঞ্চলের এই মানুষগুলোর আসলে ভোগান্তি। আর এই যে মানুষগুলোর দাবি, এই 4 উপজেলার মানুষ এবং বগুড়া সদর উপজেলার পূর্ব পাড়ের যে মানুষগুলো রয়েছে, এই মানুষগুলোর দাবি এই ব্রিজটি অতি দ্রুত যান চলাচলের জন্য খুলে দেওয়া হোক। এই ছিল আমার কাছে ফতেহ আলী সেতু থেকে সবশেষ। শাফিন। অতিরিক্ত পণ্যবাহী যান ও মাটিবাহী ট্রাক চলাচলে ঢাকা আরিচা মহাসড়কের মানিকগঞ্জে 36 কিলোমিটার অংশ বেহাল হয়ে পড়েছে। বিভিন্ন স্থানে দেবে গেছে সড়ক, আবার কোথাও চলছে জোড়াতালির সংস্কার কাজ। এদিকে ওজন স্টেশন বিকল থাকায় অজুহাতে অতিরিক্ত পণ্যবাহী যান ঠেকাতে ব্যর্থতার কথা জানাচ্ছে কর্তৃপক্ষ। মানিকগঞ্জ থেকে আসাদুজ্জামানের তথ্য ছবিতে প্রতিবেদন। ঢাকা আরিচা মহাসড়ক রাজধানীর সঙ্গে এই মহাসড়কটি দক্ষিণ পশ্চিমাঞ্চলের 21টি জেলার সংযোগ স্থাপন করেছে। অর্থনৈতিকভাবেও মহাসড়কটি বেশ গুরুত্বপূর্ণ। তবে এ মহাসড়কটি দীর্ঘদিন ধরে জোড়াতালির সংস্কার দিয়ে চলছে। অতিরিক্ত মাটি বোঝাই ডাম্পট্রাক ও পণ্যবাহী যান চলাচলে মানিকগঞ্জ অংশের বারোবাড়িয়া থেকে আরিচা পর্যন্ত প্রায় 36 কিলোমিটার অংশে অন্তত 10টি পয়েন্ট ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে। কোথাও কোথাও দেবে গেছে, কোথাও আবার সাময়িকভাবে সংস্কারের পর উঁচু হয়ে আছে। মহাসড়কের পরিস্থিতি যে ভয়াবহ অবস্থা, এটাকে তো মানে হাইওয়ে রাস্তা বলা যায় না, এটা হচ্ছে টিউমার রাস্তা বলি আমরা। জায়গায় জায়গায় ভেঙে গেছে, জায়গায় জায়গায় দাবিয়ে গেছে। আমাদের এই লোড বোঝাই করা গাড়ি নিয়ে যাইতে খুব কষ্ট হয়। গাড়ি চালানোর সময় একটু কম বেশি হলে ড্রাইভার হেল্পার দুজনেরই জীবনের ঝুঁকি। সড়ক পরিবহন আইন অনুযায়ী যানবাহনে নির্ধারিত ওজনের বেশি পণ্য পরিবহনে তাৎক্ষণিক দণ্ডের বিধান থাকলেও বাস্তবে তার কোনো প্রতিফলন নেই। ব্রিকের যে মাটিগুলা নেয়, এই মাটির কারণে বৃষ্টি ভিজলে রাস্তা পিছলে হয়ে যায়, মোটরসাইকেল চালানো খুবই কষ্ট হয়ে যায়। এই রাস্তায় উঁচু থাকার কারণে অনেক দুর্ঘটনা প্রায় তো ঘটে। এদিকে ছাত্র জনতার আন্দোলনে গেল 5 আগস্ট ওজন স্টেশনটি ভাঙচুর করায় সেটি বিকল হয়ে পড়ে। এখনও মেরামত না করায় ওভারলোড যানবাহনের বিরুদ্ধে জরিমানা বন্ধ রয়েছে। তবে সড়ক ও জনপথ বিভাগ বলছে মহাসড়কটির 18 কিলোমিটার অংশ সংস্কারে প্রকল্প নেওয়া হয়েছে। পিএমপি মেজরের আওতায় একটা ডিভিএসটি রিপেয়ারের প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে আমাদের শুরু হয়েছে জানুয়ারি থেকে এবং শেষ হবে হচ্ছে জুলাইতে। 6 মাসের মধ্যে আমাদের ওয়ার্ক অর্ডার দেওয়া আছে। আশা করি আমরা জুলাইয়ের মধ্যে আমরা কাজটা শেষ করতে পারবো। বালু বা মাটি পরিবহনের ক্ষেত্রে সরকারের নিয়ম হচ্ছে এগুলো আচ্ছাদিত করে রাখতে হবে, যাতে এগুলো পরে বা ধুলা আকারে উড়ে গিয়ে মানুষের ক্ষতি না করে বা রাস্তার ক্ষতি না করে। এই বিষয়গুলো আমরা কঠোরভাবে নজরদারির মধ্যে রাখি। মাঝে মাঝে ব্যত্যয় হয়, আমরা তাদেরকে ধরতে পারলে আইনের আওতায় নিয়ে আসি। আইন না মানা, ওভারলোড বালু ও মাটি বহনকারী ট্রাকের দৌরাত্ম্য, সেই সাথে আইন প্রয়োগকারী সংস্থার সঠিক তদারকি না থাকার কারণে প্রতিদিনই ধুঁকছে দেশের অন্যতম ঢাকা আরিচা মহাসড়কটি। সংশ্লিষ্টদের দাবি, দ্রুত আইন প্রয়োগ আর টেকসই মেরামত করা না হলে পুরোপুরি অনুপযোগী হয়ে পড়বে যান চলাচলের। আসাদ জামান, এখন মানিকগঞ্জ। চাঁদপুর পৌরসভার স্ট্যান্ডবিহীন সিএনজি চালিত অটোরিকশার ইজারা বাতিলের দাবিতে চালকদের মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ চলছে। এ নিয়ে আমরা সরাসরি জানবো। চাঁদপুর থেকে তালহা জুবায়ের যুক্ত হচ্ছেন। তালহা, জানাবেন যে চালকরা এই বিক্ষোভ থেকে কি দাবি তুলছে? আসলে কিছুক্ষণ আগেও কিন্তু এখানে মানববন্ধন করছিলেন যারা সিএনজি অটো রিক্সা চালিত যারা চালক করেছেন, কিন্তু ঠিক 10 মিনিট আগে থেকে কিন্তু তারা এই যে চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়ক বিশেষ করে জেলা প্রশাসক কার্যালয়ের সামনের মহাসড়ক কিন্তু তারা অবরোধ করে এখন কিন্তু বিক্ষোভ কর্মসূচি পালন করছেন। আসলে এর কারণে কিন্তু যারা যাত্রী সাধারণ রয়েছেন দুই পাশে কিন্তু বেশ দীর্ঘ যানজটের সৃষ্টি হচ্ছে এবং এতে কিন্তু ভোগান্তির সৃষ্টি হচ্ছে। আসলে যারা এখানে সিএনজি চালিত অটো রিক্সা চালক যারা রয়েছেন তাদের মূল যে দাবি, তারা বলছেন যে গেল 1 বৈশাখ থেকে চাঁদপুরের প্রত্যেকটি পৌরসভায় কিন্তু চাঁদা শুরু করেছে এবং এই ইজারাদের মাধ্যমে তাদের প্রতিদিনই কিন্তু চাঁদা দেওয়া লাগছে। তবে তারা বলছেন যে তারা চাঁদা দিতে উৎসাহী, কিন্তু হচ্ছে গিয়ে যেই কারণে চাঁদা দেওয়ার প্রয়োজন, অর্থাৎ কিন্তু তাদের
বাস স্ট্যান্ড কিন্তু নেই, গাড়ি রাখার জন্য কোনো স্ট্যান্ড না থাকার কারণে ন্যূনতম সুযোগ সুবিধা পাচ্ছে না, যার কারণে কিন্তু তারা কিন্তু এই চাঁদার বিপক্ষে কিন্তু অবস্থান নিয়েছে। পাশাপাশি আসলে একটু জানিয়ে রাখি, এখানে 8,000-এর মতো সিএনজি চালিত অটোরিকশা চলছে এবং আমি প্রশাসনের সাথে কথা বলছি, তারা বলছেন যে চালকদের জন্য নতুন নতুন করে কিন্তু স্ট্যান্ড তৈরি করা হয়েছে, তবে তারা কিন্তু সেই স্ট্যান্ডগুলো ব্যবহার না করে কিন্তু অযথাই এই ধরনের কর্মসূচি পালন করছে। তো সবকিছু মিলিয়ে শাফিন, এই ছিল আমাদের চাঁদপুর থেকে সবশেষ। বঙ্গোপসাগরে প্রতিবেশী দেশের জেলেদের অনুপ্রবেশ ও মাছ শিকার যেন এক রেওয়াজে পরিণত হয়েছিল। বর্তমানে সরকারের কঠোর অবস্থানে তা প্রায় বন্ধ হয়েছে। ইলিশ সহ সামুদ্রিক মাছ শিকারের নিষেধাজ্ঞায় সময়সীমা পরিবর্তনে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। এ নিয়ে জসিম পারভেজের প্রতিবেদন। রূপালী ইলিশ সহ 474 প্রজাতির সামুদ্রিক মাছের আবাসস্থল বঙ্গোপসাগর। ব্লু ইকোনমি বাস্তবায়নে ভারতের সঙ্গে সামঞ্জস্য রেখে 15 এপ্রিল থেকে 11 জুন পর্যন্ত 58 দিনের জন্য সমুদ্রে সব ধরনের মাছ ধরা নিষিদ্ধ করেছে সরকার। এর আগে 20 মে থেকে 23 জুলাই পর্যন্ত মোট 65 দিন মাছ ধরা নিষিদ্ধ ছিল। সীমান্তবর্তী ভারতের সাথে এক সপ্তাহের এই ব্যবধানের কারণে ক্ষতিগ্রস্ত হতো উপকূলের জেলেরা। অবশেষে ইলিশ সহ সামুদ্রিক মাছের শিকারে নিষেধাজ্ঞা সময়সীমা পরিবর্তনে স্বস্তি ফিরেছে জেলেদের মাঝে। সচেতন জেলেরা ইতিমধ্যেই ফিরে এসেছেন বন্দরে, গুছিয়ে নিচ্ছেন মাছ শিকারের সরঞ্জাম। যদি ইন্ডিয়ালারা যদি মনে করেন আমাদের সমুদ্র সীমায় না আসে, তারা মাছ ধরে না নেয়, তারা আমাদের সমুদ্রে মাছ বাড়বে। এখন যখন সরকার ওদের সাথে মিলেই দিছে, ওদের 2 দিন আগে আমাদের অবরোধ শেষ, তো আলহামদুলিল্লাহ আমরা সরকারের কাছে সরকারের প্রতি আমরা অনেক খুশি। অবশ্যই আমরা খুশি। এখন এই 58 দিন অবরোধ দিয়েছে, এখন এই জালমান শুকিয়ে আমরা দেশে যাবো। তবে চলতি বছর মাছের বিচরণ না থাকায় ক্ষতিতে পড়েছেন ট্রলার মালিক ও ব্যবসায়ীরা। সময়সীমা সংশোধনে এখন তারা স্বপ্ন দেখছেন ক্ষতি পুষিয়ে নেয়ার। এই অবরোধে জালিয়া বোট মালিক সব লস আর লস। জেলে আছে তারা বিভিন্ন এনজিওর মাধ্যমে তারা ঋণগ্রস্ত হচ্ছে এবং তারা লোনের মাধ্যমে তারা টাকা ছাড়িয়ে তাদের সংসার চালাচ্ছে। বোট মারামত করে আর কি এই জালপালা এগুলো শুকাইয়া যার যার বাড়ি চলে যাবো। পটুয়াখালীতে 47,371 জন জেলেকে প্রতি মাসে 40 কেজি খাদ্য সহায়তা নিশ্চিতে কাজ করছে কর্তৃপক্ষ। পাশাপাশি মৎস্য অধিদপ্তর ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর মাধ্যমে নিষেধাজ্ঞা বাস্তবায়ন করা হচ্ছে বলে জানান কর্তৃপক্ষ। উপজেলা টাস্কফোর্স কমিটির মাধ্যমে উপজেলা নির্বাহী অফিসার মহোদয় সহ আইনশৃঙ্খলা বাহিনীর সকল সদস্যদের নিয়ে বাংলাদেশ কোস্টগার্ড, বাংলাদেশ নৌবাহিনী, নৌ পুলিশ, থানা পুলিশ সহ আমরা প্রস্তুত আছি। এই সময়ে যদি কেউ এই আইনকে ভঙ্গ করার চেষ্টা করে তখন আমরা আমাদের অভিযান এবং মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে তাদেরকে শাস্তির আওতায় আনার চেষ্টা করব। যারা পাচার করে এবং যারা অবৈধভাবে ধরে, এমনকি যারা অবৈধ জাল ব্যবহার করে, এই আইন লঙ্ঘনকারীকে আমরা খুব কঠোরভাবে দমন করতে চাই, কারণ তারা দেশের ক্ষতি করছে। সমুদ্রপাড়ের জেলেরা বিভিন্ন সময় লোকসানের শিকার হলেও মৎস্যশিল্প পুনর্গঠন ও সময় উপযোগী উদ্যোগ নিলে রাজস্ব খাতে সফলতা আসবে বলে মনে করেন সংশ্লিষ্টরা। পটুয়াখালী এখন। প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ছাত্রদলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে যুক্ত হবে সরাসরি। 223 বেচের টেক্সটাইল বিভাগের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজকে সন্ত্রাসীরা ছুরিকাঘাত করে নির্মমভাবে হত্যা করেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। শনিবার 19 এপ্রিল 2025 বিকাল 4টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের সামনে এই বর্বর ঘটনা ঘটে। মরহুম জাহিদুল ইসলাম পারভেজ ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার বিরুনিয়া ইউনিয়নের বাসিন্দা। আমরা মরহুমের পরিবার, আত্মীয় স্বজন ও সহপাঠীদের প্রতি সমবেদনা জানাচ্ছি। আমরা জেনেছি ঘটনার সূত্রপাত হয় যখন তিনি বিশ্ববিদ্যালয়ের আরো 2-3 জন শিক্ষার্থীদের সাথে বিশ্ববিদ্যালয়ের সামনে বসে সিঙ্গারা খাচ্ছিলেন। এমন সময় মেহেরাজ ইসলাম এবং আরো 2 জন ছাত্রী সহ কয়েকজন ওই পথে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ করে তারা পারভেজকে উদ্দেশ্য করে, এদিকে তাকাচ্ছ কেন, এদিকে তাকালে চোখ তুলে নেব, এই ধরনের টিজিং ও উস্কানিমূলক বক্তব্য করতে থাকেন। পারভেজ জবাবে বলেন, কি দোষ করেছি ভাই। এতে তারা আরো উত্তেজিত হয়ে ওঠে। এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি শুরু হয়। বিষয়টি মীমাংসা। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যার ঘটনায় ছাত্রদলের ব্রিফিংয়ে যুক্ত ছিলাম সরাসরি। এর সাথে শেষ করছি এখন জনপদে।